হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর ফেব্রুয়ারি 2022 পার্ট 2-তে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার সমস্ত সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই সমস্ত বিষয়ের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমরা এই ভিডিওটিতে জেনে নেব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রত্যেকটির জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন দেওয়া আছে এবং 3 নম্বর দেওয়া আছে। একের দাগে প্রশ্ন বলা হচ্ছে বুনো হাঁস গল্পের ঘটনাস্থল চীন, ভারতের লাদাখ, সাইবেরিয়া না আলাস্কান। তো বুনো হাঁস এই গল্পটির যে ঘটনাস্থল সেটা হচ্ছে ভারতের লাদাখ। তো অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর 1-2 দেওয়া আছে বাড়ির জন্য মন কেমন করতো বুনো হাঁসদের, জওয়ানদের, ডাককর্মীদের না সাংবাদিকদের। তো বাড়ির জন্য মন কেমন করতো কাদের, না জওয়ানদের। তো এখানেও অপশন খ একটা হবে সঠিক উত্তর। এরপর 1-3 দেওয়া আছে বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না সেটা হচ্ছে কি টিনের মাছ, মাংস, তরকারি না ফলের কুচি। তো মাংসটা ছিল না এদের বুনো হাঁসদের খাদ্য তালিকায়। তো এখানেও অপশন খ একটা হবে আমাদের সঠিক উত্তর। এরপর 2 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে এবং 3টি প্রশ্নের জন্য 3 নম্বর এখানে দেওয়া হয়েছে। 2-1 দাগে প্রশ্ন বলা হচ্ছে এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো কি দেখা যাবে। তো উত্তর হবে এখন আকাশের দিকে চেয়ে দেখলে দেখা যাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বরফ পড়তে শুরু করতে জওয়ানরা কি করলো। তো উত্তর হবে বরফ পড়তে শুরু করতে জওয়ানরা আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। পরের প্রশ্ন 2-3 দাগে একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখলো। তো উত্তর হবে একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা দেখলো হাঁস দুটো উড়ে চলে গেছে। এর পরের প্রশ্ন দেখবো। এখানে 3 নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া হয়েছে। 3-1 দাগে প্রশ্ন বলা হচ্ছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো, তারপর কি ঘটলো। তো উত্তর হবে একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো, তারপর একটা ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর আর একটা বুনো হাঁস নেমে এসে ওটার চারিদিকে উঠতে লাগলো। বরফ পড়া শুরু করতে জওয়ানরা গিয়ে হাঁসটাকে নিয়ে এসে তাদের মুরগি রাখার খালি জায়গায় রেখে দিল। এর পরের প্রশ্ন 3-2 দাগে জওয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো, তাদের আনন্দের কাজটি কি। তো উত্তর হবে ডানায় জখম হওয়া হাঁসটিকে এবং তার সাথে নেমে আসা অন্য একটি হাঁসকে তাঁবুতে নিয়ে এসে জওয়ানরা তার সেবা শুশ্রূষা করতে লাগলো। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব হাঁস দুটিকে তারা খেতে দিত। এইভাবে হাঁস দুটির দেখাশোনা করাটা জওয়ানদের একটি আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। পরের প্রশ্ন দেখব। 3 নম্বরে বলা হচ্ছে একটি আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি বুনো হাঁস গল্পে কিভাবে প্রকাশ পেয়েছে। তো এই প্রশ্নের উত্তর আমরা লিখবো একদিন একটি ডানায় চোট পাওয়া বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ে। একটি ঝোপের উপর নেমে থরথর করে হাঁসটি কাঁপতে থাকে। এই আহত হাঁসটিকে সাহায্য করার জন্য অন্য একটি হাঁসও তার সাথে নিচে নেমে আসে এবং তার চারিদিকে উঠতে থাকে। এর পরের প্রশ্ন দেখব। এখানে 4 দাগে দেওয়া আছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে এবং প্রশ্নে বলা হচ্ছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা গেল। তো আমরা উত্তর লিখব শীত কেটে যাওয়ার পর নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাড় দেখা দিল এবং শুকনো গাছে পাতা ও ফুলের কুড়ি ধরলো। তারপর পাখিরা আবার দক্ষিণ থেকে উত্তরে আসতে শুরু করলো। তো এইভাবে আমরা 4 প্রশ্নের উত্তরটিকে লিখলাম। প্রথমে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। প্যাসেজটি যত্ন সহকারে পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্যাসেজটি দেখো কি দেওয়া আছে। গান্ধীজি ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট পার্টস বিভিন্ন জায়গায় টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করার জন্য। হি ভিজিটেড ওড়িশা। একবার তিনি ওড়িশায় ভ্রমণ করেছিলেন বা ওড়িশায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন। সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। সে অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে। তার চুলগুলি ছিল ধূসর বর্ণের। হার শাড়ি ওয়াজ টর্ন। তার পরনে যে শাড়ি সেটা ছিল জীর্ণ বা ছেঁড়া। সি ওয়েন্ট
নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে আসলেন অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা ছুলেন, অর্থাৎ গান্ধীজির পা ছুঁয়ে প্রণাম করলেন। দেন হি গেভ হিম আ কয়েন, তারপর তিনি তাকে একটা কয়েন দিলেন, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলা গান্ধীজিকে একটা কয়েন দিলেন। জামানাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, অর্থাৎ জামানাল বাজাজের যে ডিউটি সেটা ছিল কি সেই ফান্ডগুলো তারা সংগ্রহ করে সেটা তার নিজের কাছে রেখে দেওয়া। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, তিনি গান্ধীজিকে সেই কয়েনটি চাইলেন, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি সেটা রিফিউজ করলেন বা তিনি দিলেন না। জামানাল ওয়াজ সারপ্রাইজড, জামানাল এটা দেখে খুব অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানাল সেড, তো জামানাল বললেন কি আমি আমার কাছে হাজার হাজার টাকা আমি আমার নিজের কাছেই রেখে দিই, কিন্তু সেই 1 টাকার কয়েনটা আপনি আমাকে দিলেন না কেন? দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, তো গান্ধীজি তাকে বলল এই 1 টাকার যে কয়েন, এই কয়েনটা ওই হাজার হাজার টাকা থেকে অনেক বেশি মূল্যবান। ইফ আ ম্যান হ্যাজ লাক্স, যদি একটা মানুষের লক্ষ লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ 1,000 অর 2, সে অনায়াসেই 1-2,000 টাকা দিতেই পারে বা দান করতেই পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু হতে পারে এই কয়েনটা, এই 1 টাকার কয়েনটা এটাই হতে পারে তার শেষ সম্বল, বা এটাই তার কাছে ছিল যেটা সে আমাদের দিল। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, ওকে, কি একটা স্যাক্রিফাইস মানে হচ্ছে কি আত্মত্যাগ, কি মহান একটা আত্মত্যাগ, অর্থাৎ তার কাছে হতে পারে এই 1 টাকাই মাত্র তার কাছে সম্পদ ছিল এবং যে সেই 1 টাকার কয়েনটা আমাদেরকে দিয়ে দিল। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, সুতরাং আমি এই কয়েনটার কোটি টাকার থেকেও বেশি মূল্য দিই, অর্থাৎ এই কয়েনটা কোটি টাকার থেকেও বেশি আমার কাছে মূল্যবান। গান্ধীজি এটা এক্সপ্লেন করলেন জামানালকে। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি তার কাছে সেই কয়েনটি চিরদিনের জন্য রেখে দিলেন। এরপর এখানে অ্যাক্টিভিটি 1-এ বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে অল্টারনেটিভগুলো থেকে সঠিক উত্তরটা খুঁজে নিয়ে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। তো 1 নম্বরে দেওয়া আছে গান্ধীজি ভিজিটেড মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা না কেরালা, তো গান্ধীজি কোথায় ভিজিট করেছিলেন? ওড়িশাতে, তো উত্তর হচ্ছে আমাদের অপশন সি এরটা ওড়িশা। এরপর 2 নম্বরে দেওয়া আছে দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি অর্থাৎ বৃদ্ধ মহিলাটি গান্ধীজিকে কি দিয়েছিলেন? শাড়ি, ধুতি, রুপিস আর কয়েন, তো একটা কয়েন দিয়েছিলেন, তো অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর হচ্ছে দ্য ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট বিকজ, দ্য বৃদ্ধ সেই মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, কারণ কি? সি ওয়াজ ওল্ড, তিনি ছিলেন বৃদ্ধ, সি ওয়াজ সিক, তিনি অসুস্থ ছিলেন, সি ওয়াজ ডিসেবিলিটি, তার শরীরের কোনো পা হাত এরকম ভেঙে যায় এরকম কিছু ছিল, সি ওয়ান্টেড টু শো রেসপেক্ট, তিনি সম্মান দেখাতে চেয়েছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন 1-এরটা এটা, সি, তিনি ছিলেন একজন বৃদ্ধ, তো সি ওয়াজ ওল্ড, এটা হবে উত্তর। এরপর অ্যাক্টিভিটি 2, এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর করে এবং 3টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া হয়েছে। নাম্বার এতে দেওয়া আছে হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন কেন? তো আমরা উত্তর লিখব গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন। বিতে দেওয়া আছে হোয়ার ডিড গান্ধীজি মিট দ্য ওল্ড ওম্যান, কেন কোথায় গান্ধীজি সেই বৃদ্ধ মহিলাটির সঙ্গে দেখা করেছিলেন বা দেখা হয়েছিল গান্ধীজির সঙ্গে তার? তো উত্তরটা কি হবে না গান্ধীজি মেট দ্য ওল্ড ওম্যান ইন ওড়িশা, তো গান্ধীজি ওড়িশাতে সেই বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সিতে দেওয়া আছে হুজ ডিউটি ওয়াজ টু কিপ ফান্ডস, কার ডিউটি ছিল যে সেই ফান্ডগুলোকে বা অর্থগুলোকে সংগ্রহ করে রেখে দেওয়া, নিজের কাছে রেখে দেওয়া। তো উত্তরটা কি হবে জামানাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ ফান্ডস, তো জামানাল বাজাজের ডিউটি ছিল যে অর্থগুলো তার নিজের কাছে রেখে দেওয়া। তো এইভাবে এই 3টি প্রশ্নের উত্তর আমরা লিখলাম। এরপর অ্যাক্টিভিটি 3-তে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন অর দি, তো এই ব্ল্যাঙ্কগুলোকে সম্পূর্ণ করতে হবে বা পূরণ করতে হবে এ, এন, এন আর দি দিয়ে। তো প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 3টির জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। নাম্বার এতে দেওয়া আছে ক্যান ইউ গিভ মি ড্যাশ 1 রুপি কয়েন, তো এখানে এ, এন আর দি 3টির মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তো এখানে হবে এন, যেহেতু ও এন ইউ 1 ওটা হচ্ছে ভাবেল, তো তার আগে এ হবে না, দিও হবে না, এখানে হবে এন। ওকে, তো আমাকে কি 1 টাকার কয়েন দিতে পারবে? এটার বাংলা অর্থ হচ্ছে এটা, তো এখানে হবে এন। এরপর দেওয়া আছে বি নম্বরে কাঞ্চনজঙ্ঘা ইজ ড্যাশ দ্য থার্ড হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড,
তো এখানে আমরা লিখবো কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য থার্ড হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম উচ্চতম পর্বত শৃঙ্গ। তো এখানে হবে দা। এরপর সি নম্বরে দেওয়া আছে আই স ড্যাশ পিকক ইন দ্য পার্ক, আমি পার্কে একটি ময়ূর দেখেছিলাম। তো এখানে পিককের আগে আমরা এ লিখবো, যেহেতু পিটা হচ্ছে কনসোনেন্ট লেটার। তো আই স পিকক ইন দ্য পার্ক, আমি পার্কে একটি ময়ূর দেখেছিলাম। এরপর অ্যাক্টিভিটি 4, এখানে দেওয়া আছে মেক সেন্টেন্সেস উইথ ফলোইং ওয়ার্ডস, নিজের ওয়ার্ডগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য এখানে 3 নম্বর দেওয়া হয়েছে। নাম্বার এতে দেওয়া আছে ফ্রিডম, ফ্রিডম মানে কি স্বাধীনতা। তো এই স্বাধীনতা বা ফ্রিডম ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য লিখতে হবে। তো আমরা এখানে লিখেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। এরপর বিতে দেওয়া আছে হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে কি সুখী। তো সুখী এই ওয়ার্ড দিয়ে আমরা লিখেছি আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা করে আমি খুব খুশি হলাম। এরপর সিতে দেওয়া আছে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। তো বন্ধু এই ফ্রেন্ড দিয়ে যে কোনো একটা বাক্য লিখতে হবে। তো আমরা লিখেছি অনিল ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অনিল হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। ওকে, তো এইভাবে এই শব্দগুলো দিয়ে আমরা এই বাক্যগুলোকে লিখলাম। এই বাক্য ছাড়া অন্য যে কোনো বাক্য কিন্তু লেখা যেতে পারে, সেগুলো তোমরা চাইলে লিখতে পারো। তো আমরা এই বাক্যগুলো এখানে লিখলাম। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রশ্নের মান এখানে 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। 1 থেকে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো 1 ক নম্বরে দেওয়া আছে, এখানে টোটাল 4টি সংখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট 5 অঙ্কের সংখ্যাটি হলো। তো আমরা এখানে 4টি অপশন দেওয়া আছে আমাদের। তো প্রথম এই অপশন দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে 2 0 0 0 0, অর্থাৎ এখানে টোটাল 5টি সংখ্যা আছে। এখানে টোটাল 5টি সংখ্যা আছে। সি এর দেখো এখানে টোটাল 5টি সংখ্যা আছে, কিন্তু এই যে শূন্যটা আছে এটা 2 এর বাঁ দিকে আছে। তো বাঁ দিকে শূন্যটা কিন্তু কোনো সংখ্যা দ্বারা হয় না। তো এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, এবং সেই হিসাবে এটাও হচ্ছে একটি 4 অঙ্কের সংখ্যা। অর্থাৎ আমাদের সি এবং ডি এই অপশন দুটি কিন্তু হবে না, এগুলো হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে বলা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা হতে হবে, এবং 5 অঙ্কের ছোট সংখ্যা কোনটা সেটা নির্ণয় করতে হবে। তো 5 অঙ্কের এটাও 5 অঙ্কের, এটাও 5 অঙ্কের। তো এটা হচ্ছে 20,000, এটা হচ্ছে 90,000। তো আমাদের ছোট সংখ্যা হচ্ছে অপশন এ এটা। তো আমরা উত্তর লিখবো এ দিয়ে। ওকে, 2 0 0 0 0। এরপর ক্ষয়ে দেওয়া আছে 50,010 সংখ্যাটি হলো 50,010, এটা কত 51,000, এটা কত 50,001, এটা হচ্ছে 50,100, এটা হচ্ছে 50,010। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি এরটা। ওকে, তো অপশন ডি দিয়ে লিখবো 5 0 0 1 0। এরপর গয়ের জায়গায় দেওয়া আছে 6 0 8 1 2 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান হলো। তো এই সংখ্যাটিতে 4 হচ্ছে, এখানে 4 এর পর দুটো সংখ্যা আছে, তো 4 এর পর দুটো শূন্য হবে, অর্থাৎ 400 হবে 4 এর স্থানীয় মান। তো অপশন সি এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর 400। এরপর পরের প্রশ্ন দেখব। 2 এর জায়গায় দেওয়া আছে সত্য বা মিথ্যা লেখো। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। কয়ের জায়গায় দেওয়া আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, এখানে 4টি 9 দেওয়া আছে, একটা 0 দেওয়া আছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়, 5টাই 9 হয়, কিন্তু শেষেরটা 0 দেওয়া আছে, তাই এটা মিথ্যা। তো আমরা এখানে লিখবো মিথ্যা। এরপর ক্ষয়ের জায়গায় দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার প্রত্যেকটির অঙ্ক সংখ্যা 5, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার প্রত্যেকটির যে অঙ্ক সংখ্যা সেটা 5টা হবে। এটা সঠিক। ওকে, 5 অঙ্কের যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখি, প্রথমে একটা 1 লিখবো এবং 4টে 0 লিখবো। তো সেক্ষেত্রে অঙ্ক সংখ্যা 5টা হবে, এবং বৃহত্তম সংখ্যার ক্ষেত্রেও তাই 5টা 9 হবে। তো এদের অঙ্ক সংখ্যা হচ্ছে 5টা, সুতরাং এটা সঠিক উত্তর। এখানে আমরা লিখবো 70। গয়ের জায়গায় দেওয়া আছে 40 5 0 2 আর 40 0 5 2, এটাকে বলা হয় গ্রেটার দেন, অর্থাৎ এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তো এটা কত 40,502, এটা হচ্ছে 40,052। তো এটা বড়, এটা সঠিক উত্তর, সঠিক দেওয়া আছে এখানে। তো আমরা এখানে লিখবো সত্য। ওকে, তো এরপর দেখবো পরের প্রশ্ন। এখানে 3 এর দাগে দেওয়া আছে, 3 এর কয়ে দেওয়া আছে 3 6 9 7 এবং 5 সংখ্যাগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 2 নম্বর। তো এই সংখ্যাগুলি দিয়ে আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা এবং একটি বৃহত্তম সংখ্যা লিখতে হবে। তো আমরা লিখবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে লিখবো, প্রথমে ছোট করে লিখবো, তারপর বড় করে লিখবো। তো প্রথমে ছোট হচ্ছে 3, তারপর হচ্ছে কত 5, তারপর 6, তারপর 7, তারপর 9। তো এইভাবে সাজিয়ে লিখলাম, তো এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে বড়গুলো আগে লিখবো, তারপর ছোটগুলো পরে লিখবো। তো প্রথমে 9, তারপর 7, তারপর 6, তারপর 5, তারপর 3। এটা হয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যা। এরপর ক্ষয়ে দেওয়া আছে 9 0 0 0 9 সংখ্যাটিকে
স্থানীয় মানে বিস্তার করে লিখুন। তো এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। তো আমরা লিখবো স্থানীয় মানে বিস্তার করে পাই। 9 পর সংখ্যা কটি আছে? 4টি। তো 9 পর আমরা 4টি শূন্য দিলাম প্লাস, তারপরে শূন্য, এখানে 4টি শূন্য হবে, 4টি শূন্য দিলাম, তারপরে শূন্য স্থানীয় মান 3টি শূন্য দিলাম, তারপর শূন্য স্থানীয় মান হচ্ছে 2টো শূন্য এখানে দিলাম, তারপর শেষে 9 স্থানীয় মান হচ্ছে 9। ওকে, এইভাবে আমরা যোগ চিহ্ন দিয়ে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলাম। এখানেও প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে। গয়ের জায়গায় দেওয়া আছে 40 এর উপরে 6 এর দুটি গুণিতক লিখুন। তো 40 এর উপরে 6 এর দুটি গুণিতক লিখতে হবে। ওকে, তো 40 এর উপর 6 এর দুটি গুণিতক হলো, আমরা 6 গুণ 7, 6 সাথে কত? 42। তো 42 হচ্ছে 6 এর একটি গুণিতক এবং এটা হচ্ছে 40 এর উপরের সংখ্যা 42 যেহেতু, এবং 6 গুণ 8, 6টা কত? 48। 48 হচ্ছে 6 এর একটা গুণিতক এবং এটা হচ্ছে 40 এর উপরের সংখ্যা। তো 6 এর দুটি গুণিতক আমরা লিখলাম, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 48। ওকে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম। এরপর 4 দাগে দেওয়া আছে 37029 যোগ 1 সংখ্যাটিকে বল ও কাঠির সাহায্যে প্রকাশ করো। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। তো আমরা প্রথমে এই সংখ্যাটিকে আগে যোগ করে নেব, তারপর কাঠির সাহায্যে এই যোগফলটিকে আমরা কাঠির সাহায্যে প্রকাশ করব। তো 9 এর আগে 10 এর শূন্য, হাতে 1 আছে, 2 এর আগে 3 হয়ে গেল, 0 নামালাম, 7 নামালাম, 3 নামালাম। তো এই যোগফলটিকে আমরা একটি কাঠির সাহায্যে প্রকাশ করব। একক, দশক, শতক, হাজার অযুত লিখে নিয়েছি, এবং নিচে আমরা সংখ্যাটি লিখেছি। তারপর প্রথমে আমরা এখানে কত আছে? এটা 3 আছে, তো 3 অযুত, তো অযুত ঘরে 3টে আমরা দেবো। ওকে, 3টে বল দেবো। তারপরে হাজারের ঘরে আছে 7, তো এখানে আমরা 7টি বল দেবো, 1 2 3 4 5 6 7। তারপর শূন্য, 17 ঘরে আছে 0, তো কোনো বল এখানে দেবো না। তারপর 10 ঘরে 3 আছে, তো 10 ঘরে 1 2 3টে বল দেবো, এবং 1 ঘরে 0 আছে, তো 1 ঘরে কোনো বল আমরা দেবো না। তো এইভাবে এটা কাঠি এবং বলের সাহায্যে আমরা প্রকাশ করলাম। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে, 3টি প্রশ্ন দেওয়া আছে 1 এর দাগে এবং 3 নম্বর দেওয়া আছে। 1 এর দাগে প্রশ্নে বলা হচ্ছে মাটির একটি স্বাভাবিক উপাদান হলো প্লাস্টিকের কুচি, অ্যালুমিনিয়ামের টুকরো, কাগজের কুচি না ঘাসের টুকরো। তো মাটির একটি স্বাভাবিক উপাদান হলো ঘাসের টুকরো। তো অপশন ঘ দিয়ে আমরা উত্তর লিখবো ঘাসের টুকরো। এরপর 1 এর 2 হচ্ছে নিচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি না ইটের টুকরো। তো সবচেয়ে বেশি জল ধরে রাখার ক্ষমতা হচ্ছে এঁটেল মাটির। তো অপশন ক দিয়ে আমরা লিখবো এঁটেল মাটি। 1 এর নিয়ে দেওয়া আছে নিচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো আয়না, স্টেথোস্কোপ, আতস কাঁচ নাকি দূরবীন। তো যেটি দিয়ে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটা হচ্ছে কি? আতস কাঁচ। অপশন গটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো পরবর্তী প্রশ্ন। 2 নম্বরে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে এবং 3 নম্বর দেওয়া হয়েছে। 2 এর 1 এর দাগে প্রশ্ন বলা হচ্ছে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। তো আমরা উত্তর লিখবো জল শোধনে ব্যবহার করা হয় এমন একটি রাসায়নিক পদার্থ হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরের প্রশ্ন 2 এর দাগে তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। তোমরা উত্তর লিখবো আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধ কেটে ছানায় পরিণত হওয়া। ওকে, দুধ কেটে ছানায় পরিণত হওয়া, এটা হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। এরপর হচ্ছে 2 এর 3 এর দাগ। এখানে দেওয়া আছে বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো। তো আমরা উত্তর লিখবো বৃষ্টির জল ধরে সেই জল জামা কাপড় কাচার কাজে ব্যবহার করা যেতে পারে। এরপর দেখবো পরের প্রশ্ন। 3 এর দাগে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য 6 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো 3 এর 1 এর প্রশ্নে বলা হচ্ছে পলিথিনের টুকরো কিভাবে মাটির ক্ষতি করে। তোমরা উত্তর লিখবো পলিথিন এক প্রকার জৈব অভঙ্গুর পলিমার, ফলে পলিথিন মাটির সঙ্গে মেশে না। দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে মাটির উর্বরতা নষ্ট হয়। এরপর দেখবো পরের প্রশ্ন। এখানে 3 এর 2 এর দাগে দেওয়া আছে কি কি উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যায়। তোমরা উত্তর লিখবো মাটিতে ভালো মানের কম্পোস্ট, গোবর, খোল ইত্যাদি জৈব পদার্থ মিশিয়ে মাটির উর্বরতা শক্তি বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। পরের প্রশ্ন 3 এর 3 এর দাগে। এখানে দেওয়া আছে কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো। তো আমরা উত্তর লিখবো জল ধারণ ক্ষমতা বেশি এরকম উর্বর এঁটেল এবং দোআঁশ মাটি ধান চাষের পক্ষে ভালো। এরপরের প্রশ্ন
4 দাগে এখানে বলা হচ্ছে 2টি বা 3টি বাক্যের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে, একটি প্রশ্ন দেওয়া আছে এবং 3 নম্বর এখানে দেওয়া হয়েছে। এবং 4-এর 1-এর দাগে প্রশ্নে বলা হচ্ছে পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত। তো আমরা উত্তর লিখব, পুকুরের জল পরিষ্কার রাখতে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা উচিত সেগুলি হলো, 1 নম্বর দিয়ে লিখব পুকুর পাড় পরিষ্কার রাখতে হবে এবং পুকুর পাড়ে কোনো আবর্জনা রাখা যাবে না। 2 নম্বর দিয়ে লিখব গবাদি পশু স্নান করানো নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর দিয়ে আমরা লিখব পুকুরের জলে বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে। 4 নম্বর দিয়ে লিখব জলাশয়ের ধারে মলত্যাগ নিষিদ্ধ করতে হবে। এইভাবে আমরা 4-এর 1-এর প্রশ্নের উত্তরটিকে লিখলাম। 1-এর কয়ে দেওয়া আছে ছবি দেখে সঠিক আসনের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 নম্বর দেওয়া আছে। তো এখানে একটি ছবি দেওয়া আছে, এটা হচ্ছে সুখাসন না মুক্তাসন, দুটি এখানে অপশন দেওয়া আছে। তো এটা হচ্ছে সুখাসনের একটা চিত্র, তোমরা এই ঘরে টিক চিহ্ন দেবো। এবার ক্ষয়ের দাগে দেওয়া আছে এই আসনটির উপকারিতা তালিকাভুক্ত করো। প্রশ্নের মান এখানে 3 নম্বর দেওয়া আছে। তো এই সুখাসন যে আসন, এই আসনটির উপকারিতাগুলি লিখতে হবে। তো উপকারিতা বলে পয়েন্ট করবো, তারপর আমরা লিখবো উরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে, পায়ে নমনীয়তা আনে ও সচল করে, পেশি টান ধরা থেকে পেশিকে রক্ষা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে যাদের পায়ে ব্যথা করে তারা এই আসনটি করলে খুব আরাম বোধ করে থাকে। এরপর দেখবো পরের প্রশ্ন। এখানে 2-এর কয়ে দেওয়া আছে ছবি দেখে সঠিক আসনের পাশে টিক চিহ্ন দাও। এখানেও প্রশ্নের মান দেওয়া আছে 1, এখানে এক চিত্র দেওয়া আছে এবং পাশে 2টি অপশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে মণ্ডকাসন, পরেরটা হচ্ছে মুক্তাসন। তো এই যে আসন এটাকে বলা হয় মুক্তাসন। তো আমরা এই ঘরে টিক চিহ্নটা দেবো। ক্ষয়ের দাগে বলা হচ্ছে এই আসনটির উপকারিতা বর্ণনা করুন এবং প্রশ্নের মান দেওয়া আছে 3। তো এই মুক্তাসনের উপকারিতা আমাদের লিখতে হবে। তো আমরা উপকারিতা বলে পয়েন্ট করবো, তারপর লিখবো পায়ের পেশির দুর্বলতা দূর করে, যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাদের পক্ষে এই আসনটি ভীষণ উপকারী, মেরুদণ্ড সংলগ্ন পেশি মজবুত করে ও স্থিতিস্থাপকতা বজায় রাখে, গোড়ালি সন্ধির নমনীয়তা বজায় রাখে, গোড়ালির ব্যথা ঝাড়াতে সাহায্য করে। এরপরে দেখবো পরের প্রশ্ন। এখানে 2-এর ক, সম্ভবত এটা 3-এর ক হবে, কারণ আগেরটা 2 নম্বর ছিল, যেটা হয়তো প্রিন্টে মিস্টেক হয়েছে। তো এখানে ক নম্বর দেওয়া আছে ছবি দেখে সঠিক আসনের নামের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান এখানে 1 নম্বর দেওয়া আছে। এখানে যে ছবিটি দেওয়া আছে এর পাশে 2টো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে গরুর আসন, একটা হচ্ছে মণ্ডুকাসন। তো এটা যে চিত্র দেওয়া আছে এটা হচ্ছে গরুর আসন। তো আমরা এই ঘরে টিক চিহ্ন দেব। এরপরে ক্ষয়ের দাগে দেওয়া আছে এই আসনটির উপকারিতা তালিকাভুক্ত করো। তো গরুর আসনের আমাদের যে উপকারিতা সেগুলো আমাদের লিখতে হবে। তো আমরা উপকারিতা বলে পয়েন্ট করবো, তারপর লিখবো হাত পায়ের মাংসপেশিকে শক্তিশালী করে, দাঁড়াবার ক্ষমতা বৃদ্ধি করে, মনঃসংযোগ বাড়ায়, মনঃসংযোগ বাড়ানোর ক্ষেত্রে এই আসনটি অভ্যাসে উপকার পাওয়া যায়। ওকে, এবং এই যে প্রশ্ন, এই প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর দেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন দেখবো 4-এর দাগে। এখানে দেওয়া আছে মণ্ডুকাসনের অনুশীলনের পদ্ধতিটি বর্ণনা করো এবং ন্যূনতম 10 দিন এই আসনটি অনুশীলনের পরে তোমার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে লেখো। প্রশ্নের মান এখানে 3 নম্বর দেওয়া হয়েছে। তো আমাদের প্রথমে মণ্ডুকাসনের অনুশীলনের যে পদ্ধতি সেটা আমাদের লিখতে হবে। তোমরা লিখবো অনুশীলনের পদ্ধতি, এরকম করে পয়েন্ট করবো। তারপর 1 নম্বর দিয়ে লিখবো প্রথমেই বজ্রাসনে বসতে হবে, হাঁটু দুটো যতটা সম্ভব ফাঁক করতে হবে। 2 নম্বর দিয়ে লিখবো গোড়ালি ও পায়ের পাতার দুটো ফাঁক করে পায়ের পাতার উপর বসতে হবে। 3 নম্বর, 2 পায়ের বুড়ো আঙুল পরস্পরকে স্পর্শ করতে হবে। 4 নম্বর হচ্ছে দুটো হাত 2 হাঁটুর ওপর সোজা করে রাখতে হবে। এরপর 5 নম্বর হচ্ছে শির দ্বারা সোজা থাকবে। ওকে, তো এটা হচ্ছে অনুশীলনের পদ্ধতি। এবার বলা হয়েছে ন্যূনতম 10 দিন এই আসনটি অনুশীলনের পরে তোমার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে সেগুলো তোমাকে লিখতে হবে। তো আমরা এর উপকারগুলো এখানে লিখেছি। তো উপকারিতা বলে পয়েন্ট করবো, তারপর লিখবো এই আসনটি 10 দিন অভ্যাস করার পর আমি নিম্নলিখিত উপকারগুলো পেয়েছি। 1 নম্বর দিয়ে লিখবো পায়ের পেশি মজবুত হয়েছে। 2 নম্বর, প্রাতক্রিয়ার সমস্যা দূর হয়েছে। 3 নম্বর দিয়ে লিখবো গোড়ালির সচলতা বৃদ্ধি পেয়েছে। ওকে, এইভাবে আমরা এই উপকারিতাগুলি লিখলাম, যেগুলো আমরা আসনটি অভ্যাস করার পর এই উপকারগুলো আমাদের হয়েছে। তো ক্লাস 5-এর ফেব্রুয়ারি 2022 পার্ট 2-তে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছিল তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বাকিরাও এখান থেকে উত্তরগুলো সম্পর্কে জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। So thank you so much for watching the entire video. See you on the next video. Till then, bye.